নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো সামনে 5 সেপ্টেম্বর আসছে শিক্ষক দিবস। তো আমার নিজের একটু মনে হলো, যারা আমার শিক্ষক ছিলেন এক সময়, যাদের কাছে পড়াশোনা করেছি আর কি, আমার বলে না, করিমপুরে অসংখ্য ছাত্রছাত্রীর শিক্ষক তারা দীর্ঘদিন ধরে ছিলেন এবং আছেন। তো সেই রকম তাদের প্রতি আমার একটু ট্রিবিউট শিক্ষক দিবস উপলক্ষে আর কি। সেই রকমই একজনের কাছে এসেছি, আপনারা সকলেই চেনেন, খুব পরিচিত, অনন্ত কুমার বিশ্বাস, ইংরেজি শিক্ষক। তো অনন্তবাবুর ছোটো মেয়ের সময় আমাদের সঙ্গে পড়তো আর কি। তো স্যারের সঙ্গে আমরা স্যার তো দীর্ঘদিনের স্যার, আমি একটা কথা শুধু বলবো আর কি, আমার যেটা আমি সোমাকেও বলেছি, আমার এটা এখন মনে হয়, আমিও নিজে একজন ইংরেজি শিক্ষক আর কি। তো স্যার সেই সময় 11-12 স্যারের কাছে যখন পড়তাম আর কি, তো স্যার তখনকার যে টেক্সটগুলো ছিল আর কি, তখন বড় কোশ্চেন আসতো আর কি, 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 5+5 এরকম আসতো আর কি। তো বেশি আসতো, শর্ট কোশ্চেন কম আসতো আর কি। আর 2টো পেপার থাকতো ইংরাজির, 2টো হাফে দিতে হতো। হ্যাঁ, দুটো। তো স্যার টেক্সট বই কিচ্ছু নেই, স্যারের কাছে কোনো নোট বই থাকতো না আর কি, বা কোনো এখনকার বর্তমানে যেরকম অনেক ইলেকট্রনিক ডিভাইস এসছে, চ্যাট জিটিপি এসছে, ইউটিউব এসছে আর কি, মোবাইল এসছে, আধুনিক প্রযুক্তি এসছে, অনেক সুবিধা, ডিকশনারি দেখা করা। তো স্যার এটা স্বীকার করতে দ্বিধা নেই, স্যার ওই টেক্সট বই দেখে নোট লিখে দিতে পারতো আর কি। আমার তখনও মনে হতো, স্যার সম্ভব কী করে যে ওই একটা পাশাপাশি কোনো রেফারেন্স বই নেই, যে কোনো কোশ্চিন স্যার ওই টেক্সট বইটা সামনে রেখে স্যার যে কোনো ব্যাখ্যা, তখন ব্যাখ্যামূলক প্রশ্ন বেশি আসতো আর কি। এগুলোকে এখন যেরকম ব্যাখ্যামূলক প্রশ্ন আসেই না বলতে, তথ্যভিত্তিক প্রশ্ন বেশি আসে আর কি। আর তখন ওই কবিতার ব্যাখ্যা করে লেখো, তাৎপর্য কি, এরকম প্রশ্ন বেশি, সেইগুলো স্যার দেখতাম প্রশ্ন আসতো, প্রচুর আসতো। সেইগুলো স্যার কিন্তু অসামান্য দক্ষতায় আমাদেরকে ওই টেক্সট বই দেখে স্যার নোট, এটা আমার এখন আমি শিক্ষক হওয়ার পর আমি ভাবি, স্যার তাহলে তখন কতটা স্যারের পড়াশোনা ছিল, কতটা নলেজ থাকলে ওইরকম একটা টেক্সট বই দেখে যে কোনো ধরনের প্রশ্নের, কোশ্চেন ব্যাংক থেকে যে কোনো ধরনের প্রশ্ন। আমাদের ব্যাচটা 11-12 খুব ভালো ব্যাচ ছিল আমাদের ব্যাচের। সুমিত বলে ছিল, যে পরবর্তীকালে মারা গেছে, ও খুব দারুণ রেজাল্ট করেছিল আর কি, মানে জলঙ্গি থেকে এসেছিল আর কি, বিএনএ পড়তো। সেই সময় ও মানে প্রথম পজিশনের মধ্যে ছিল পশ্চিমবঙ্গের মধ্যে, 800 নম্বর ভিতরে সময়, খুব ভালো ছেলে ছিল। সেরকম ব্যাচ, খুব ভালো ব্যাচ ছিল, স্যারের কাছে পড়তাম আমরা, এই সমস্ত এলাকার ভালো ছেলেগুলো ব্যাচে পড়তাম। তো সেই ব্যাচটা স্যার দারুণভাবে আমাদেরকে পড়িয়েছিলেন, এবং ওই নোট লেখানোটা আমার খুব ভালো লাগতো স্যার। আপনার কি কিছু মনে পড়ে এই সময় সত্যি, যে চা খেতেন আপনি, আর ওই রকম টেক্সট বই থাকতো, ছোট টেক্সট বই ছিল, সেটা দেখে আমরা যেটা কোশ্চেন থাকতো আর কি, নোট লিখে দেওয়া আর কি। এইটা কি করে তখন, মানে এখন এটা পরে যাবো আমরা জীবনীতে, এটা মানে কি করে সম্ভব বলতে, যে আমি যে শিক্ষা লাভ করেছিলাম, সেটা আমি ব্যক্তিগত উদ্যোগে, কোনো কারো সাহায্য না নিয়ে আমি শিক্ষা লাভ করেছিলাম। কারণ আমি যখন পড়ি প্রাথমিক স্কুল, তারপরে হাই স্কুল বলতে শিকারপুর হাই স্কুল, প্রাথমিক স্কুলে পিপুলবাড়ি প্রাথমিক বিদ্যালয় আমার বাড়ি থেকে 1.5-2 কিলোমিটার দূরে। তারপর হাই স্কুলটা শিকারপুর হাই সেকেন্ডারি স্কুল, এটা তো বহু পুরাতন স্কুল, ওখান থেকে 11 ক্লাস পাস করি। তারপর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, ইংলিশ অনার্স, ওখান থেকে ইংলিশ অনার্স নিয়ে আমি পড়াশোনা করি। তো সেখানে আমার সময় আমি দেখেছি কোনো নোট বই ছিল না বললেই চলে, এবং কোনো রেফারেন্স বই ছিল না। কোনো রেফারেন্স বই বলতে সে বড় বড় লেখকের কিছু ছিল, কিন্তু নোট বই টাইপের সহায়ক এক টাইপের কিছু ছিল না। এখন প্রচুর পরিমাণে আছে। এখন শুনেছি যে মাস্টাররা নাকি কাছে নোট বই রেখেই ঘুমান অনেকে, কিন্তু আমাদের সময় ওইসব কিছু ছিল না। আমাদের সেলফ টট এটা বলা যেতে পারে আর কি, সেলফ লার্নিং। এইভাবে আমি শিক্ষা লাভ করেছিলাম। কবিতা পড়ে, ধরুন কবিতা, তখনকার যে উপন্যাসগুলো ছিল বা শেক্সপিয়ার নাটকগুলো যেগুলো ছিল, তার আপনি তথ্যগুলো কি স্যারের উপর ডিপেন্ড করতেন না, তথ্যগুলো কোথায় পেতেন? না, স্যার তো পড়াতেন, একটা নির্দিষ্ট বই পড়াতেন, এবং তারপরে যেমন শেক্সপিয়ার পড়তে গেলে শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে, কিছু কিছু নাটক তো পড়তে হয়েছে। ট্র্যাজেডি যখন পড়ি তখন আরও 5খানা ট্র্যাজেডি, খুব বিখ্যাত গ্রেট ট্র্যাজেডিস বলা হয়, সেগুলো পড়তে হয়। পড়লে একটা আইডিয়া জন্মায় আর কি, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি কী ধরনের, অন্যান্য ট্র্যাজেডি মানে ড্রামাটিস্টদের সঙ্গে তুলনা করতে গেলে সেগুলো পড়তে হয়। এই ধরনের নিজে পড়াশোনা করে আমি পাশ করেছিলাম। কোনো মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করে আমি পাশ করিনি, যে কটা কোশ্চেন মুখস্থ করে গেলাম সেইগুলো পরীক্ষায় আসলে ভালো করলাম, না হলে ভালো করতে পারলাম না, তা নয়। আমি পরীক্ষার হলে বসে নিজের থেকে আমি অ্যান্সার তৈরি করে লিখতাম। সেই অভ্যাসটা আমার ছোটবেলায় থেকে ছিল। কাজে পরবর্তীকালে যখন আমি শিক্ষকতা জীবনে প্রবেশ করি, তখনও আমি কোনো নোটের সাহায্য নেইনি। আমি নিজের পড়তাম, কোন একটা
আর্টিকেল যখন থাকতো ছাত্রছাত্রীদের জন্যে, সেই আর্টিকেলটা পড়তাম। কবিতা হলে কবিতা পড়তাম, তার সেই কবির অন্যান্য কবিতাও পড়ে শোনাতাম ছেলে মেয়েদের। এবং তার যে বৈশিষ্ট্যগুলো, কবির বৈশিষ্ট্যের সঙ্গে সেই কবিতার মধ্যে কি বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো উল্লেখ করে দিতাম ওদের। সেই জন্যে অ্যান্সার করতে কোনো প্রবলেম হতো না আমার। অ্যান্সার নির্দিষ্ট কোশ্চেন এবং নির্দিষ্ট অ্যান্সার প্রায় আমি অ্যাভয়েড করে চলতাম। ছেলে মেয়েদেরও বলতাম যে তোমরা নিজেরা লেখো, নিজেরা লিখলেই সেটা বেস্ট অ্যান্সার হবে, বেস্ট রাইটিং হবে। সেই অমলের কথা আমার খুব মনে আছে। অমল, আজকে এসছো তুমি আমার কাছে, খুবই ভালো লাগছে। আজকে তো আমার জীবনের শেষ লগ্নে, শিক্ষকতা জীবন তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, এদিকে 17 বছর আমার অবসর গ্রহণ করা হয়ে গেল, 17-18 বছর অবসর গ্রহণ করা হয়ে গেল। 2007-এর 1 মে আমি অবসর গ্রহণ করেছি, আর এটা 2024 হয়ে গেল। 17 বছর প্রায়। তা এতদিন পরে যে অমল আমার কাছে এসছে, অমল মনে রেখেছে, এটা এজন্য আমি খুব গর্বিত। অমল খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি যখন পড়াতাম অমলের কথা পরিষ্কার মনে আছে যে আমার এই বাড়িতেই অমল এসছে পড়তে। আপনার মেয়ের সাথে কম্পিটিশন কে অনুসমান ছিল, সুমিত ছিল, কে আগে খাতা দেবে, এটা অলিখিত কম্পিটিশন তো ছিল। আমার মেয়ে সোমা অমলদের সঙ্গে পড়তো। অংশমানের কথা এখন আমার মনে আছে। পুষ্পিতা কর্মকার, অংশমান ও কর্মকার। যাক, ওরা পরবর্তী জীবনে ওরাও শিক্ষকতাই করে, ওদের কথা মনে আছে, ভালোই লাগছে। এই তো। এবার তারপরে আপনি ওই অনার্স করার পর কি মাস্টার ডিগ্রি করলেন, না তারপর চাকরি পেয়ে গেলেন? না, মাস্টার ডিগ্রি করার আগে আমি চাকরিটা গ্রহণ করেছি। কোথায়, কোন স্কুলে পেলেন? আমি প্রথমে কেশোরাঙ্গা বিধানচন্দ্র বিদ্যানিকেতনে, ওখানে প্রবেশ করলাম ইংরেজি শিক্ষক হিসাবে। পরবর্তীকালে আমি ওখান থেকে 1 বছরের জন্যে আমি মুর্শিদাবাদের একটা জুনিয়র হাই স্কুলে গেছিলাম। না, সেটা ওই অন লিভ উইদাউট পে। আমি 1 বছরের জন্য গেছিলাম, হেডমাস্টার হয়ে গেছিলাম। 1 বছর পরে আবার ফিরে আসি ওখানে, এবং ওই কেশোরাঙ্গা স্কুলে আমি অ্যাসিস্ট্যান্ট মাস্টার পদেই ছিলাম, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ওই স্কুলের। তা যদিও ওদের স্কুলটা স্যাংশন হয়েছে পরবর্তীকালে, পরে স্যাংশন হয়েছে। আমি ওখানে মানে 1 আগস্ট 1967-তে ওখানে জয়েন করি কেশোরাঙ্গায়। আর স্কুলটা হাই স্কুল হিসেবে অনুমোদন লাভ করে 1/1/1968। আমি তখনও ছিলাম। পরবর্তীকালে আমি ওখান থেকে জামশেদপুর বিএন হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আসি 1980 সালে। 1980 সালের 2 জানুয়ারি আমি জামশেদপুর স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করি। তার আগে জামশেদপুরে আমি ইংরেজির ওই পার্ট টাইম টিচার হিসেবে কিছুদিন কাজ করেছি। মানে ওদের ইংরেজির শিক্ষকের খুবই অভাব ছিল, এবং ওদের হেডমাস্টার স্বর্গীয় শিবপ্রসাদ বিশ্বাস, আমাদের এই পিপুল বাড়িয়াতেই ওনার অরিজিনাল বাড়ি ছিল। উনি আমাকে বললেন যে অনন্ত, আমাদের ইংরেজিটা একটু পড়িয়ে দিতে পারো, আমার ইংরেজির টিচারের খুবই অভাব। আমি বললাম যে দেখুন, হেডমাস্টার যদি আমাকে পারমিশন দেয় তাহলে আমি পড়ে দিতে পারি, কারণ আমি তো একটা স্কুলের শিক্ষকতা করি। তা হেডমাস্টার তখন ছিলেন গোপেন্দ্র কুমার প্রামাণিক, তিনি আবার শিবপ্রসাদ বিশ্বাসের বন্ধুস্থানীয় লোক, ক্লাসমেট ছিলেন। তো সে বউ বললেন যে ঠিক আছে, আমি গোপেনকে বলে দেবো। গোপেন বলাতে আমি 1 বছর ওই জামশেদপুর স্কুলে 10টা থেকে 11:30 পর্যন্ত আমি ওই 45 মিনিট 1 ঘন্টার ক্লাস নিতাম। 11 বা 12 ক্লাস নিতাম। নেওয়ার পরে আমি সাইকেলে ওই কেশোরাঙ্গায় যেতাম, কি করতাম। তার পরবর্তীকালে আমি পরিশ্রমসাধ্য কাজ, সাইকেলে ওখানে যাওয়া, এবং তখন তো যুবক ছিলাম, অল্প বয়স, কাজে এই পরিশ্রম মনে হতো না, এবং পড়ানোর আনন্দেই আমি আসতাম। এবং এটা জামশেদপুরে একটা বড় স্কুল, একটা 11 ক্লাসে দেখা যাবে 100-150 অনেক স্টুডেন্ট থাকতো। আর এই জামশেদপুরে দেখেছি করিমপুর, জগন্নাথ এবং জামশেদপুরে আমাদের সময় দেখেছি এই সমস্ত এলাকা, জলঙ্গি, ওদিকে মধুরকুল, ডোমকল এলাকা, বহু ছেলে মেয়ে দুটো স্কুলে পড়তো। হোস্টেল থাকতো, অনেক বাইরের ছেলেরা পড়তো। হোস্টেল থাকতো, বাইরের ছেলেমেয়েরা পড়তো। এই দুটো স্কুলে বেশি আসতো। তারপরে 1980 সালে আমি পার্মানেন্টলি এই জামশেদপুর স্কুলে শিক্ষক হিসেবে চলে আসি, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। জামশেদপুর স্কুলে আমি 2 বার এসেছি, একবার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এসেছি, তারপর এখান থেকে আমি জিতপুর স্কুলে চলে গেলাম, জিতপুর পাল ইনস্টিটিউশন মুর্শিদাবাদের। ওটাতে আমি গিয়েছি 1983 সালের সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর ওই স্কুলে চলে গেলাম হেডমাস্টার হয়ে চলে গেলাম। ওই স্কুলটা হায়ার সেকেন্ডারি স্কুল ছিল, ওখানে 7.5 বছর আমি ছিলাম। 7.5 বছর থাকার পরে ওখানে স্কুলটা অর্গানাইজিং করেছি। ওদের বিল্ডিং ছিল না, বিল্ডিং করেছি,
সরকারি অনুদান ছাড়াই বিল্ডিং করা হয়েছে। ওখানে অনেক শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তখন ম্যানেজিং কমিটির শিক্ষক নিয়োগ করত। আমার মনে আছে ওই স্কুলে আমি 18 জন শিক্ষক নিয়োগ করেছি। আপনার হাতে হয়েছে? আমার হাত দিয়ে 18 জন শিক্ষক। তারা অনেকেই রিটায়ার্ড করেছে, এখন কেউ কেউ চাকরি করতে চাইতো। তারপরে ওখান থেকে আমি ওই চেসানিয়া স্কুলে ডাক পাই যে অতদিন আর বাইরে থাকবো না। চেসানিয়া কৃষি শিল্প বিদ্যালয় এই করিমপুর থানার আন্ডারই তখন ছিল, এখনও আছে। ওখানে আমি হেডমাস্টার হিসেবে জয়েন করি। চেসানিয়া কৃষি শিল্প বিদ্যালয়টা অনেক পুরনো স্কুল। ওখানে জয়েন করার পরে আমি প্রায় 13 বছর ওই চেসানিয়া কৃষি শিল্প বিদ্যালয়ে আমি হেডমাস্টার হিসেবে ছিলাম। আমার শেষ জীবনে আবার আমি জামশেদপুর স্কুলে হেডমাস্টার হিসেবে জয়েন করি। লাস্টে বিএন হিসেবে রিটায়ার করেছি। আমি তো ভাবলাম চেতনা থেকে। না না, এখানে আমি 2004 সালের 26শে জুলাই আমি জয়েন করি জামশেদপুর স্কুলে হেডমাস্টার হিসেবে, এবং সেটা খুব জটিল অবস্থার মধ্যে দিয়ে জয়েন করতে হয়। কারণ এখানে আমার আগে যিনি হেডমাস্টার ছিলেন তিনি এই স্কুল থেকে ছেড়ে দিলেন হেডমাস্টার চাকরিটা। ছেড়ে দেওয়ার পরে আমি এসএসসিতে দিয়েছিলাম, স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে আমার মানে প্যানেলে আমি সেকেন্ড ছিলাম। হ্যাঁ, এসএসসি হয়ে গেছে তখন। হ্যাঁ, 98 সাল থেকে চালু হয়েছে। 1998 সাল থেকে এসএসসি চালু হয়েছে সমস্ত, মানে হ্যাঁ সব এটি এবং হেডমাস্টার। তো যাই হোক, উনি তখন যিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন সেই অ্যাডমিনিস্ট্রেটর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইনি প্রথমে। তাহলে আমাকে কোর্ট কেসের মাধ্যমে যেতে হয়েছিল। কোর্ট থেকে তাকে অর্ডার করা হলো যে আপনি কি অ্যাপয়েন্টমেন্ট দিন। তারপর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং আমি জয়েন করি 26শে জুলাই 2004 থেকে 7 সাল। হ্যাঁ, 7 সাল পর্যন্ত, 7 সালের ওই 30শে এপ্রিল পর্যন্ত আমি হেডমাস্টার ছিলাম স্কুলে। তারপরে কি তপসবাবু হয়েছেন হেডমাস্টার? হ্যাঁ, আমি আসার পরে তপসবাবু। আমি যখন চলে আসলাম তখন দুর্বদল দত্তকে ইনচার্জ করে আসলাম। ও অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল। আমি হেডমাস্টার থাকাকালীন ওর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে। তখন ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টমেন্ট দিত। রজত সরকারও আমি থাকাকালীন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার করেছিলাম। পরবর্তীতে রজত সরকারকে ইনচার্জ করা হয়। তারপর দুর্বদল দত্তকে চার্জ দিয়ে চলে আসলাম। মানে আমার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলাম। এই হচ্ছে আমার দীর্ঘ প্রায় 40 বছরের কর্মশিক্ষকতা জীবন। অল্প বয়সে আপনি চাকরিটা পেয়ে গেছেন? অল্প বয়সে চাকরিটা পেয়েছিলাম। মানে অনার্স পাস করে আপনি সঙ্গে সঙ্গে একদম অনার্স পাস করে ঢুকেছিলাম। পরবর্তীকালে আমি ইংলিশে এমএ করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, আবার বাংলাতেও এমএ করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই। আর এমনি স্যারের হচ্ছে, আমি একটু বলি, স্যারের 3 মেয়ে, তাই তো? 3 মেয়ে। হ্যাঁ, 3 মেয়ে। তো 3 মেয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত। 2 মেয়ে হচ্ছে, আপনি বলুন, 2 মেয়ে ইংরেজি, 1 মেয়ে বাংলা। আমার 3 মেয়ে। বড় মেয়ে ঝুমা বিশ্বাস, ও ইংলিশে অনার্স এমএ। আবার ছোট মেয়েও সুমা বিশ্বাস, ও ইংরেজিতে এমএ। দুজনেই ইংরেজির শিক্ষিকা। আর মেজো মেয়ে রুমা বিশ্বাস, ও বাংলার শিক্ষিকা, বাংলায় অনার্স এমএ। এই হচ্ছে আমার 3 মেয়ের পরিচয়, কর্মজীবন। এবং জামাইরাও শিক্ষকতাই করে। বড় জামাই সে তো ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছে ফিজিক্যাল গ্রাউন্ডে। সেকেন্ড জামাইও শিক্ষকতা করে। হ্যাঁ। তো এবার আমি বলি, আপনাদের সময় তো বললেন এরকম, আমি আমার নিজের সাক্ষী ছিলাম যে এখন নিজে নোট লেখাটা, এটা আমরা একদম নিজের চোখে 2 বছর 11-12 দেখেছি আর কি। খুব ভালো লাগে সেই স্মৃতিগুলো আর কি। তো এখনকার পড়াটা আপনি তো লাস্টের জীবন করলেন আর কি। তো আপনার কি তখন তো কিছু ছিল? 2007 সাল মানে তো আমি তখন জয়েন করলাম আর কি। তো আগেকার দিনটার সঙ্গে পার্থক্য কিছু বুঝলেন? ইংরেজি শেখার ক্ষেত্রে পার্থক্যটা কি? এখন মুখস্থবিদ্যাটা বেশি, মুখস্থবিদ্যাটা বেশি এবং নোট বেসড এখন এডুকেশনটা হয়ে গেছে। আর এখন আমার ছেলে পড়ে যেটা ভুল হয়, আমি ওকে বলি যে টেক্সট না পড়ে আগে এই যে বিভিন্ন কোম্পানির নোট বই পাওয়া যায় আর কি, ছেলেপেলে আগেই নোট বই চলে যাচ্ছে আর কি। না, নোট বই তো যাওয়া খুব একটা সুখকর নয়। এমনি টেক্সটের উপরে জোর দিতে হবে। টেক্সট পড়ার পরে তাদেরকে নিজেদের কিছু কম্পোজিশন, সেলফ কম্পোজিশন এর উপর জোর দিতে হবে। সেলফ কম্পোজিশন যাতে করতে পারে সেদিকেই শিক্ষকের দৃষ্টি দেওয়া উচিত। যেমন রাইটিংয়ের ক্ষেত্রেও তাই দেখছি যে ছেলেপেলে অনেক সময় মুখস্থ করে লিখছে আর কি, কমন আসছে মুখস্থ করে লিখছে আর কি। তো সেখানে নিজে যদি কিছু দিচ্ছে আর কি, তাহলে ছেলেপেলে হয়তো অতটা লিখতে পারছে না আর কি। না, মানে এটা একটা খুব খারাপ টেন্ডেন্সি আর কি। কিন্তু আমি দেখেছি এই আপনাদের সময় বা
সেই সময় নিজে লেখার ব্যাপারটাই ছিল বেশি, কমন তখন আসতো না, কিন্তু না বড় কোশ্চেন হয়তো আসতো, তাও ধরেন অনেক সময় পার্ট পার্ট থাকতে একটা পার্ট আসতে পারে, তখন অনেক সময় নিজে লিখতে বাধ্য হতো আর কি। অনার্সও তাই দেখেছে আর কি, কমন আসতো না, কিন্তু এখন তো অনেকটাই কমন এত সহজ হয়ে গেছে আর কি। কমন এসে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে, মাধ্যমিকের সিন থাকছে অনেকটা বেশি আর কি, 10 পর্যন্ত দেখে দেখে লিখতে হচ্ছে আর কি, সিন থাকছে, কম্প্রিহেনশন যেটাকে বলছে আর কি। 11-12 তো অনেকটাই আগের তুলনায় পড়ার ভারটা অনেকটা কমে গেছে আর কি, আর নিজে লেখাটা। এবার আমি আপনাকে জানতে চাইবো আর কি, যে ধরেন একটা ছেলে ছোট থেকে বড় হচ্ছে আর কি, তার ধরেন 5-এ পড়ছে আর কি, 5 থেকে ধরি আর কি, তো ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য আর কি, ধরেন 4টে যে স্কিল, লিসনিং, LSRW আর কি, তো আপনি যদি একটু বলেন আর কি, কি করে একটা ছেলেকে, ধরেন একটা গার্জেন, তার ইংলিশ ব্যাকগ্রাউন্ড নেই বাড়িতে আর কি, তাহলে সে কি করে শেখাবে আর কি, এটাই বলেন আর কি। ইংলিশ ব্যাকগ্রাউন্ড, ইংলিশের একটা এনভায়রনমেন্ট থাকলে ভালো হয়। হ্যাঁ, বাবা বা মা যদি কিছু ইংলিশ বলতে পারে তাহলে খুব ভালো হয়। নাহলে স্কুলে থেকে সেই ছাত্র বা ছাত্রীকে ইংরেজি শিখতে হবে। লিসনিং উইথ আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য ফার্স্ট স্টেপ টু লার্ন ইংলিশ। ইংরেজি শিখতে হলে প্রথমেই ভালো করে শুনতে হবে। শোনার ক্ষেত্রে শুনলে কী হবে, সেখানে লিসনিং উইথ আন্ডারস্ট্যান্ডিং বলা হয়েছে, কিছুটা উপলব্ধিরও ব্যাপার আছে। কারণ সেটা শুনলে তার প্রোনাউন্সিয়েশন সম্পর্কে আইডিয়া হবে, তার অর্থ সম্পর্কে আইডিয়া হবে। তা লিসনিং উইথ আন্ডারস্ট্যান্ডিং করতে করতেই কিছু কিছু স্পিকিং আসবে। স্পিকিং উইথ আন্ডারস্ট্যান্ডিং মানে প্রথমেই হবে না, কিন্তু আস্তে আস্তে হবে। কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে তার উত্তর দেবে, এই যে উত্তর দেওয়ার অভ্যাসটা করতে হবে। আমরা যখন বলবো হোয়াট ইজ ইয়োর নেম, তখন তো সে বলবে মাই নেম ইজ অমুক। হ্যাঁ, হোয়াই ডু ইউ লিভ অ্যাট, সে বলবে আই লিভ অ্যাট করিমপুর বা ইত্যাদি। এইভাবে বিভিন্ন বিষয় যেগুলো তার পরিচিত এনভায়রনমেন্ট, সেই পরিচিত এনভায়রনমেন্টের উপরে প্রশ্ন করে তাকে লিসনিং অ্যাপ্টিটিউডটা তার মধ্যে গ্রো করাতে হবে, এবং স্পিকিংটাও আস্তে আস্তে জেগে উঠবে। লিসনিং স্পিকিং হয়ে যাওয়ার পরে তাকে রিডিং কম্প্রিহেনশন, তাকে রিডিং করতে দিতে হবে। সাইলেন্ট রিডিং তা মানে প্রথমে মানে লাউড রিডিংই করতে হবে। মানে at the beginning the student should practice loud reading. লাউড রিডিংটা কিছুটা অভ্যস্ত হয়ে গেলে সাইলেন্ট রিডিংয়ে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়, কিন্তু সেখানে প্রোনাউন্সিয়েশন থাকছে না, সেখানে ভালো বুঝতে হবে। কিন্তু লাউড রিডিং করলে ভালো না বুঝলেও সে পড়তে পারবে, পড়লে কিছু উপলব্ধি আসবে তার মধ্যে। সেই জন্য প্রথমে লাউড রিডিং করুক, তারপর সাইলেন্ট রিডিং, এই তো আমরা করিয়েছি। রিডিং কম্প্রিহেনশন হয়ে যাওয়ার পরে অ্যাট দ্য লাস্ট স্টেপ হচ্ছে টু রাইট সামথিং। নিজের ভাষায় দ্য স্টুডেন্ট শুড রাইট সামথিং ইন হিজ আর হার ওন ল্যাঙ্গুয়েজ, নিজের ল্যাঙ্গুয়েজে বা নিজের ওয়ার্ডিংয়ে, এক্সপ্রেশনে তাকে সেটা প্রকাশ করতে হবে। এই জায়গাটা সমস্যা কি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আর কি, তো মাতৃভাষা যেরকম প্রকাশ করতে পারছে, এই জায়গাটাই ছেলেপেলে কিন্তু নিজের ভাষায় লিখতে পারছে না। তাহলে কি একদম জানা টপিক দিয়ে শুরু করতে পারে সে? হ্যাঁ, জানা টপিক হলে খুব ভালো হয়। আর মাতৃভাষা যে ব্যবহার করা যাবে না এই কথা কোথাও বলা নেই। সেখানে সব ইংরেজিতেই বলতে হবে, ইংরেজি শিখতে গেলে এ তো হয় না। এটা বর্তমান শিক্ষাবিদরা এরকম বলছে, তাদের ওই মানে গ্রামার ট্রান্সলেশন মেথডটা অ্যাভয়েড করে শুধু ইংরেজিতে বলতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে শুনতে হবে। স্পিকিংয়ে অতটা গ্রামাটিক্যাল ওরা দেখছে না, সঠিক গ্রামার হচ্ছেও না আর কি। না, সঠিক গ্রামার, স্ট্রাকচারাল গ্রামার, কিন্তু বেসিক স্ট্রাকচারগুলো তাদেরকে শিখতে হবে। বেসিক স্ট্রাকচারগুলো না শিখলে ইংরেজি ভুলভাল লিখলে সেটা গ্রহণযোগ্য হবে না, নম্বরের ক্ষেত্রেও কম হবে। কারণ কতগুলো স্ট্রাকচার আছে, কতগুলো সেই মিনিমাম কতগুলো স্ট্রাকচার তাদের শেখাতে হবে। লোয়ার ক্লাসে কিছু শিখলো, মিডল ক্লাসে কিছু শিখলো, আপার ক্লাসে কিছু শিখলো, সেই স্ট্রাকচারগুলো যখন অভ্যস্ত হয়ে যাবে তখন সে নিজেই সব কিছু লিখতে পারবে। বলছি যে ইংরেজি শেখার ক্ষেত্রে গ্রামারের ভূমিকাটা যেটা বললেন, আরেকটু ডিটেইলস, গ্রামারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? গ্রামারের ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রামাটিক্যাল ভুল করলে তো অর্থ ঠিকমতো কম্প্রিহেন্সিভ হবে না, কম্প্রিহেন্ড করতে পারবে না। মানে গ্রামারটা সঠিকভাবেই তাকে প্রকাশ করতে হবে। কিন্তু গ্রামার তো একদিনে হবে না, পড়তে পড়তে, লিখতে লিখতে, শুনতে শুনতে গ্রামার হবে। গ্রামারের আগে ছিল যে গ্রামাটিক্যাল রুলস আগে পড়ে তারপর এক্সাম্পল দেওয়া হতো, কিন্তু বর্তমান শিক্ষাবিদরা সেটা অ্যাভয়েড করছে। এখন এক্সাম্পলস আগে হবে, এক্সাম্পলস পরপর দেওয়ার পরে শেষের দিকে
ওদেরকেই বলবে তোমরা একটা জেনারেলাইজ করো, কি কি নিয়মে এই গ্রামারগুলো হলো, চেঞ্জ হলো। ছাত্ররা জেনারেলাইজ করে কোনটা মনে হয় ফলপ্রসূ বেশি? আপনি দুদিকে দেখেছেন, দুটোই আপনি দেখেছেন, নিয়মটা বের করতে হবে। কোনটা আপনার মনে হচ্ছে বেশি ফলপ্রসূ? ওটা ফলপ্রসূ ভালোই। কোনটা মানে আগেরটা যেটা গ্রামার এক্সাম্পল না এক্সাম্পল দেখে গ্রামারটা? এক্সাম্পল থেকে গ্রামারটা রুলসটা বের করা ফলপ্রসূ বেশি, কিন্তু ছেলেমেয়েরা অতটা পরিশ্রম করতে চায় না। সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আগে নিয়মটা বলে দিই, উদাহরণ দিলে ভালো হয়। তা উদাহরণ ভালো মন্দ যাই হোক, কিছু গ্রামার ট্রান্সলেশন প্র্যাকটিস করা উচিত, অল্প বিস্তর করা উচিত, না হলে তারা ইংরেজি ভালো শিখতে পারবে না। গ্রামারটার জন্য কি হয়, ছেলেপেলে এখন সময় কম পায়। একটা ইংরেজি, আমি নিজেই একটা বড় সমুদ্র, ইংরেজি প্রচুর সময় দিতে হবে, তাহলে ইংরেজি সে শিখতে পারবে না। কিন্তু মানে অনেকটা সময় ইংরেজি দিতে হবে, এত বড় একটা সাবজেক্ট আর কি। তো সেখানে ধরেন সিন থাকে, আনসিন থাকে, গ্রামার থাকে, রাইটিং থাকে। তো সেই সময়টাও ছেলেপেলে হয়তো ইংরেজিকে দেয় না আর কি। তার ফলে যে বলছেন না যে একটা বাক্যকে এক্সাম্পল দেখে তার গ্রামারটা কি আছে, সেটা সেই সময়টা ছেলেপেলে দিতে চায় না আর কি। মানে একটু রেডিমেড চাই আর রেডিমেড চাই ওরা, তার ফলে একটু মানে হয়তো শেখার ব্যাপারটা কমে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই। যে একটু সময় ধরে আমাকে, ধরুন আমি কি বলে একটা, আমার একটা স্যার আর কি, সেদিন বলছিলেন যে রিডিং পড়াটা আমরা ভুল পড়ছি। উনি বলছেন যে একটা শব্দ যখন রিডিং পড়ছে আর কি, রিডিংটা ও বলছে পিক্টোরিয়াল যদি স্টাডি করে, মানে ছবিটা যখন পড়ছি না, একটা বাক্য যখন পড়ছি সেই বাক্যটা মনে ভিজুয়ালাইজ করি। হয়তো একটা এলিফ্যান্ট পড়ছি, এলিফ্যান্টের যদি ছবিটা আমি মনে মনে কল্পনা করতে পারি আর কি, থেমে বুঝে, যেটা বললেন আপনি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আর কি, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের সময়টা ছেলেমেয়েরা দিতে যাচ্ছেন এখন আর কি। ভিজুয়ালাইজ করতে পারছে না। ভিজুয়ালাইজ সব ক্ষেত্রে তো করা যায় না, সব বাক্যে করাও যাবে না, সব বাক্যে করা যাবে না। একটু থেমে পড়তে বলছেন, থেমে বুঝে বাক্যটা সমস্ত দিক চোখ কান খুলে রেখে গ্রামারটা কি ব্যবহার হয়েছে এরকম করে পড়লে একটু তাহলে সময় লাগবে। কিন্তু তাহলে একটা হয়তো এতটা 10 লাইনের প্যাসেজ পড়তে তার সময় লাগবে, আননোন ওয়ার্ড দেখে ডিকশনারিটা খোঁজা আর কি, এই ভয়েসটা মনে এখন কমে গেছে আর কি। তো এবার আমি বলছি ধরেন তো গ্রামার গেল, সব থেকে একটা মাধ্যমিক পরীক্ষা এখন ছেলেদের বড় চ্যালেঞ্জ একটা ওয়ার্ড মিনিং থাকে, 4 নম্বরের 4টে ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি পার্ট। তো ভোকাবুলারি যদি কোনো স্টুডেন্ট ধরেন 5 থেকে মনে করছেন 12 বার আপনি 12 পর্যন্ত আর কি, তো এই ব্যাপারে সে কি পন্থা অবলম্বন করবে? ভোকাবুলারি স্টক অফ ওয়ার্ডসটা বাড়াতে হলে এমনি তো স্টক অফ ওয়ার্ডসের একটা বই দেওয়া হয় অনেক সময়, কিন্তু সেগুলো খুব মানে শুষ্ক পাতার মতো বইগুলো, কাজে বই পড়ে সবসময় স্টক অফ ওয়ার্ডস বাড়ে না। ওকে একটা নির্দিষ্ট বই পড়লে ভালো হয়। আমি অমল তোমাকে বলছিলাম দুদিন আগেই, যে যেমন মানে সিম্পল ইংলিশে লেখা যে বইগুলো, টেলস ফ্রম শেক্সপিয়ার, চার্লস ল্যাম্বেল লেখা, এইরকম কিছু বই ওদের প্রেসক্রাইব করলে, বা আপনি আপনার কাছে আমি আজকে নেই রাস্কিন বন্ডের ছোট ছোট স্টোরিজগুলো, ওগুলো খুব সিম্পল ইংলিশে লেখা, ওগুলো কিছু কিছু পড়তে দিতে হবে, ওরা নিজেরাই পড়বে। সেখানে যদি কিছু কঠিন ওয়ার্ড থাকে, ডিফিকাল্ট ওয়ার্ড থাকে, সেগুলো ওরা ডিকশনারি থেকে মিনিংটা বের করে, বা এখন তো গুগল থেকে মিনিংটা বের করে নিতে পারছে, এবং শব্দ সুবিধা গুগলে প্রনাউন্সিয়েশন থাকছে, সেইগুলো একটা খাতায় লিখতে হবে। এরকম পরপর 7 দিনে দেখা গেল যে 50টা ওয়ার্ড, নতুন ওয়ার্ড সে জানতে পেল। 7 দিন পর ওই 50টা ওয়ার্ডের মিনিংটা আবার থেকে রিভাইজ দিতে হবে। এইভাবে করতে করতে ওয়ার্ডটা সে লিখলো, ও কি সেই ওয়ার্ডটার তখনই কি অ্যাপ্লাই করা, বাক্যে ব্যবহার করা শিখবে, না পরে যখন প্রয়োজন মতো ব্যবহার করবে? না, প্রয়োজনে 1 সপ্তাহ পরে আবার করুক, 1 সপ্তাহ পরে কিছু কিছু ওয়ার্ড দিয়ে সে সেন্টেন্স তৈরি করুক। টিচার তাকে বলবে যে তুমি তো এই ওয়ার্ডগুলো শিখলে, নিউ ওয়ার্ডস, এদের দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করো, ইউজ দেম ইন ইউর ওন সেন্টেন্স। হ্যাঁ, এই বলে স্টক অফ ওয়ার্ডসটা বেড়ে যাবে, ভোকাবুলারিটা বেড়ে যাবে। হ্যাঁ, ভোকাবুলারি তো প্রত্যেক পিসেই থাকবে ওদের ডিফিকাল্ট ওয়ার্ড, আননোন ওয়ার্ডস, এবং আননোন ওয়ার্ড থাকলেও যাতে সে কম্প্রিহেন্ড করতে পারে, আন্ডারস্ট্যান্ডিংটা হতে পারে। একটা প্যাসেজের মধ্যে দেখা যাবে তার 3টি আননোন ওয়ার্ডস আছে, সে 3টি ওয়ার্ড সে জানে না, সে 3টি ওয়ার্ড যদি সে নাও জানে মানেটা, তবু সে অর্থটা ক্লিয়ার হতে পারে, তার ভাবার্থটা ক্লিয়ার হতে পারে। সে পড়ে তার মধ্যে একটা অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, যে এর অর্থটা কী হতে পারে, সে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। এইভাবে ভোকাবুলারির অভাবটা পূরণ হয়ে যাবে। না, লেখার দক্ষতা তো নিজে প্র্যাকটিস করতে হবে। তাকে লিখতে দেওয়া হলো, প্রথমে গাইডেড আউটলাইন দিতে হবে, কিছু আউটলাইন দিতে হবে, সে আউটলাইনের উপরে ভিত্তি করে সে লিখবে। তারপরে আউটলাইন দিয়ে প্র্যাকটিস কিছুদিন করার পরে, বা একটা ক্লাস করার পরে নেক্সট ক্লাসে তাকে ফ্রি কম্পোজিশন দিতে হবে। ফ্রি কম্পোজিশন মানে কোনো আউটলাইন থাকবে না,
একটা সাবজেক্ট দেওয়া হলো, সাবজেক্টের উপর থেকে বলা হলো তুমি 100 বা 150 ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ লিখো। এইভাবে তার কম্পোজিশনটা বাড়বে, এই কম্পোজিশন। এবং এই জন্যে সে যদি খুবই ভালো মেরিটোরিয়াস স্টুডেন্টস হয়, স্টুডিয়াস হয়, তাহলে যেমন ওই গল্পের বইটই পড়লো, একটু খবরের কাগজ, এটা আমি বলছি একটু খবর কাগজ পড়লে সুবিধা হয়। সে কি করে পড়বে? ইংলিশ নিউজ পেপার হেল্প করবে আর কি। ইংলিশ নিউজ পেপারটা যদি তার বাড়িতে বাবা বা মা যদি নিউজ পেপার নেন, তাহলেও নিজেই ছাত্র একটা সপ্তাহে একটা নিউজ, একটা সংখ্যা হয়তো সে নিউজ পেপার নিল। আগে তো অমৃতবাজার ছিল, এখন বোধহয় অমৃতবাজার নেই, এখন টেলিগ্রাফ আছে, টাইমস অফ ইন্ডিয়া আছে, টেলিগ্রাফ আছে। টেলিগ্রাফটাও খুব ইজি, ইংলিশ টেলিগ্রাফটা পড়া ওদের পক্ষে সহজ। টাইমস অফ ইন্ডিয়াটা একটু কঠিন বোধহয়। সোজা হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস এই ভাষাটা কঠিন, ওটা ইউপিএসসির জন্য মেইনলি লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যা প্যারালালি সমান, হ্যাঁ, যেটা সহজ মনে হবে, টেলিগ্রাফ হোক বা টাইমস অফ ইন্ডিয়াই হোক, সেটা একটা পেজ সে হয়তো 7 দিন ধরে পড়লো। একটা পেজ একদিনে পড়তে গেলে তার প্রচুর সময় লেগে যাবে, সেটা না 7 দিনে ভাগ করে 7 দিনে পড়লো। এইভাবে যদি 1 বছর নর্মাল খবর নিউজগুলো, নর্মাল হেডলাইনগুলো পড়লো, বড় বড় হেডলাইন যেগুলো আছে সেগুলো পড়লো, পড়লে তার মোটামুটি একটা আইডিয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আইডিয়া হবে, পাওয়ার অফ এক্সপ্রেশন আস্তে আস্তে বাড়বে। শেষে সে এডিটোরিয়াল কলমটা পড়ার চেষ্টা করবে। এইভাবে তার ইমপ্রুভমেন্ট অফ এক্সপ্রেশন অফ রাইটিং কম্পোজিশন হবে আস্তে আস্তে। আর আমাদের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, আমরা তো ইংরেজি বুঝতে পারি, এখন শোনার ফলে ইংরেজি শুনি আমি নিয়মিত আর কি, কিন্তু যেটা সমস্যা হয় ইংরেজির ফ্লুয়েন্সি বলার আমাদের এখনো সমস্যা। আমাদের ফ্লুয়েন্সি, হ্যাঁ নিশ্চয়ই ঠিকই বলেছে অমল, বলাটা খুবই সমস্যা। টিচারদের মধ্যে অনেক টিচারই আছে যাদের মানে ফ্লুয়েন্সি নাই, তিনি বলতে মানে বুঝতে পারছেন কিন্তু বলতে গিয়ে ভালো বলতে পারছেন না ইংরেজি। অনেক সময় আমরা ক্লাসও কি অনেক সময় হয়তো বাংলা বেশি ব্যবহার করি, হয়তো ইংলিশ হয়তো এরকম করে ব্যবহার করি। হ্যাঁ, বাংলা কিছু কিছু ব্যবহার করা যেতে পারে, কিন্তু ইংরেজিতে একটা বলা দরকার। ছাত্র যদি ইংরেজি না শোনে, কারণ ওইটাই তো তাদের একমাত্র জায়গা, ক্লাসরুমটা যেখানে তারা ইংরেজি শুনতে পায়, সেখানে যদি টিচার ইংরেজি না বলেন তাহলে ছাত্র কী করে শিখবে? তো সেই জন্য বলা হয়েছে যে টিচারকে রিসোর্সফুল হতে হবে, রিসোর্সফুল, এবং তাকে ফ্লুয়েন্সি অফ ল্যাঙ্গুয়েজ থাকবে হয়তো তার মধ্যে, স্বতঃস্ফূর্তভাবে সে যাতে কোনো একটা বিষয় প্রকাশ করতে পারে ছাত্রদের সম্মুখে, তাহলে ছাত্ররাও আস্তে আস্তে সেটা বলার চেষ্টা করবে। মাস্টারমশাই যেহেতু বলছে, আমরাও বলি, টিচার ছাত্রদেরকে তুলবে মাঝে মধ্যে যে তুমি এটা সম্পর্কে বলো 2 লাইন বা 3 লাইন। তাহলে আমি বলছি পড়নি, তাহলে স্যারকেও কিন্তু প্রচুর তাহলে স্টাডি করতে হবে। অবশ্যই স্টাডি করতে হবে স্যারকে। আপনি যখন ধরেন শিক্ষক ছিলেন, হেডমাস্টার হয়তো আমাদের অনেক চাপ থাকে, যখন বিষয় শিক্ষক ছিলেন তখন আপনারা একটা ক্লাসের পেছনে কেমন প্রিপারেশন থাকতো? একটা ক্লাস 11-12 একটা ক্লাসের পেছনে নিশ্চয়ই। হ্যাঁ, 11-12 ক্লাস, এইটা বিষয়টা তো 2-3 বছর ধরে চলতো, প্রত্যেক বছর প্রিপারেশন নিতে হতো না। নতুন কোনো টপিকস আসলে আমাকে সেটা পড়ে নিতে হতো, কি আছে বিষয়টার মধ্যে, আননোন ওয়ার্ডস আছে কিনা বা রেফারেন্স কি আছে ওর, এগুলো দেখে নিতে হতো, দেখে নিয়ে ক্লাসে যেতে হতো। উইদাউট প্রিপারেশন কখনোই ক্লাসে যাওয়া উচিত নয়। টিচারদের সম্পর্কেও তো আমি বলি, বলেছি আমি, যে আজকাল শিক্ষকদের পড়ার অভ্যাসটা কমে গেছে, বই পড়তে চায় না, লাইব্রেরিতে তাদের এটা মানে পাঠকের সংখ্যাও কমে গেছে। আমি বলি তাদের, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়বেন ততই শিখবেন, কাজেই পড়ুন, কিছু কিছু পড়তে হবে, না পড়লে শিক্ষা লাভ আসবে না। শিক্ষার তো শেষ নাই, শিক্ষকের জীবনের শেষ লগ্নেও তাকে পড়তে হবে, পড়লে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে, নতুন যে সমস্ত নিয়মকানুন বেরোচ্ছে, কারণ ইংলিশটা তো একটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অনেক সাহিত্য হচ্ছে, অনেক সাহিত্য নতুন নতুন হচ্ছে, অনেক এক্সপ্রেশন নতুন নতুন আসছে, অনেক ওয়ার্ড মিনিং নতুন নতুন আসছে, কাজে সেগুলো পড়াশোনা না করলে জানা যাবে না। আর সত্যি বলতে কি এখন সিলেবাসগুলো তো তাই, মানে যেটা আমরা অনার্স লেভেলে পড়েছি এখন 11-12 ওয়ার্ল্ড লিটারেচার দিচ্ছে আর কি, তাই আমরা কিন্তু ওই পার্টিকুলার টপিকটা পড়লে কিন্তু হচ্ছে না। কারণ ইয়েটসের সেকেন্ড কামিং 11 নতুন দিয়েছে সিলেবাস, সেকেন্ড কামিং কবিতা পড়তে গিয়ে অনেক কঠিন মনে হচ্ছে, কারণ আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা হয়তো জানছি না আর কি, ফার্স্ট অর্ডারের ব্যাকগ্রাউন্ড বা তার প্রেক্ষাপটটা কী ছিল সেটা না জেনে ইয়েটস পড়ানো খুব মুশকিল আর কি। সেই জায়গায় হয়তো স্টাডি করা উচিত। আমার নিজেই পড়া থেকে তাই মনে হচ্ছে, না পড়লে ভালো, পড়ার মানটা ভালো হবে না, আমি নিজে ফিল করছি আর কি, যে আগের সিলেবাস হলো আর কি, সেই সিলেবাসের টেস্টগুলো যদি একটু না পড়ে যায় তাহলে কিন্তু ক্লাসের গুণগত মানটা ভালো হবে না আর কি। গরম লাগে ফ্যানটা দিল, এই তো হলো। আর বলছিলাম যে ধরেন যারা ধরেন একদম মানে ইংলিশ পড়বে আর কি, ধরেন ইংলিশ অনার্স বা ইংরেজি এমএ, তো
এইটা আপনার কি মনে হয় পড়ার এখনো মানে সেরকম এখনো আছে প্রাসঙ্গিক আর কি ইংলিশ এই যে মানে জেনারেল কোর্সে পড়ার এটা কমে গেছে এখন আর কি মানুষের? হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে ল্যাঙ্গুয়েজ শেখাটা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই ল্যাঙ্গুয়েজ শেখাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ না শিখলে তো কিছুই করতে পারবে না। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ইংলিশের একটা বিরাট ভূমিকা আছে। সে যদি সায়েন্সও পড়ে, সায়েন্স পড়লেও সায়েন্সের বইগুলো তো বেশিরভাগই ইংরেজিতে লেখা। হ্যাঁ, ভূগোলেরও সব ইংরেজিতে লেখা। বাংলায় লেখা বই এখনও সে ধরনের মানে বেরোলেও খুব কম, বা ওর যে টার্মগুলো, সে টার্মগুলো ইংরেজিতেই সব দেয়া থাকে। সেজন্য ইংলিশের উপরে দখল। আর আমি শুনছিলাম আর কি, আমি জানছিলাম যে ট্রেন্ডিং পেশা কি হতে পারে। তো বলছিল যে যদি কেউ এখন আর কি এখন বিষয়টা চলছে, যদি কেউ অন্য ল্যাঙ্গুয়েজ শিখে, মানে ফরেন ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ শিখুক, পর্তুগিজ শিখুক, রাশিয়ান, এতে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ কেউ শিখতে পারে আর কি, তাহলে কিন্তু কাজের স্কোপটা তার বেড়ে যাচ্ছে অনেকটা। অবশ্যই প্রচুর, মানে সে নানাভাবে তার স্কোপ, মানে তার হয়তো এইটুকু স্কোপ ছিল, তার স্কোপটা অনেকটা বেড়ে যাচ্ছে আর কি, তার পথ খুলে যাচ্ছে আস্তে আস্তে আর কি। সেখানে ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব একটা ভালো, প্রত্যেকের ছেলে অবশ্যই ভালো। হ্যাঁ, এবং আমি বলি ল্যাঙ্গুয়েজ শেখার এই ধাপটা তো ছোটবেলাতে বেশি একটু নজর দেওয়া দরকার নাকি? ছোট থেকে একটু শিখলে ভালো হয়। তবে স্কুল লেভেলে তো এই ধরনের শিক্ষা দেওয়ার খুব স্কোপটা কম। কলেজ লেভেলে কি সুযোগ পাবে? কলেজ লেভেলে কোনো একটা সাবজেক্ট সে নিতে পারবে, ফ্রেঞ্চ বা জার্মান বা রাশিয়ান একটা ল্যাঙ্গুয়েজ নিতে পারবে। এখন তো অনলাইন কোর্স অনেক হয়ে গেছে, অনলাইন কোর্সে অনলাইনে কিছু কিছু শিখতে পারে। স্কুল লেভেলে কিছু শিখলো, যদি তার পেরেন্টস ইন্টারেস্টেড হয় অনলাইনে কিছু দিতে পারে। আর একটা যেটা আমরা নিজেও ফিল করি আর কি, যে এটা আপনি বলুন সব সাবজেক্ট মিলিয়ে যেটা বলুন না, সেলফ লার্নিং বা সেলফ স্টাডি, এইটা কিন্তু মানে টিউশন নির্ভর বা আমি বলছি নোট বই ভিত্তিক যে পড়াটা আর কি, এই প্রবণতাটা বেড়ে গেছে আর কি। তার ফলে ছেলেপেলে আমাদের সময় হয়তো দুটো টিউশন ইংরেজি থাকতো, একটা বাকি একটা থাকতো আর কি। তো সেইটা কিন্তু এখন তো অনেক হয়ে গেছে, যে আমার ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সব সাবজেক্টে পড়ছে। তার ফলে কিন্তু যে নিজে পড়ার সময়টা কিন্তু স্যার কমে গেছে। আমরা কিন্তু আমাদের সময় পড়েছি নিজের বাড়িতে, ওই লাইন বাই লাইন ধরে ধরে খুঁটি খুঁটি পড়া, এটা বোঝা। তো আপনার মনে হয় ওইটাই কি ঠিক ছিল না, আমার সেলফ লার্নিং বা সেলফ স্টাডিটা? হ্যাঁ, সেলফ স্টাডিটাই ঠিক, সেলফ লার্নিংটাই ঠিক। নিজে পড়তে পারলে খুব ভালো হয়। যেখানে অসুবিধা হবে কিছু কিছু হেল্প নেবে। একজন স্টুডেন্টের হয়তো যে ডিফিকাল্ট সাবজেক্টের জন্য হয়তো টিচার থাকলে একটা বা দুটো, আর বাদ বাকি সাবজেক্টগুলো সব নিজেই পড়া উচিত। নিজে পড়ে নিজে বুঝলেই মানে বেশি, নিজে পড়ে নিজে বুঝলেই ভালো। এই যে আপনি বললেন যে নোটসটা যে বানাচ্ছেন, আপনি নোটসটা বানানো মানে তো ওখানে তো অর্ধেক মুখস্থ হয়ে যাবে, বাড়ি ধরে নিতে আসবো। হ্যাঁ, নিজে নিজে যদি তৈরি করে তাহলে মুখস্থ হয়ে যাবে অর্ধেক। নিজে তৈরি করলে আর মুখস্থ লাগবে না, সেটা লিখতে পারবে সে। এটা তো স্যার এটাই আর কি। তো স্যার ভালো থাকুন আর কি। আর আমিও এটা আমার এই শিক্ষক দিবস উপলক্ষে আপনার প্রতি আমার একটা মানে সশ্রদ্ধ প্রণাম এবং ভালোভাবে থাকলো। মানে এই এখন পেছন দিকে তাকালে মনে হয় যে সত্যি আপনারা মানে গুণী, মানে সেই সময় যারা ছিল, মানে এক একটা যুগ তো হয়, ট্রান্সফর্ম হয়, এক একটা যুগ চলে যায়, আবার একটা নতুন আসে, আমাদের পরে হয়তো কেউ আসবে আর কি। এটা তো সময়ের একটা দলিল থেকে যায় আর কি। তো মনে হয় আপনি ছিলেন তখনকার সমরবাবুর কথাও খুব মনে পড়ে, সমর ব্যানার্জি ছিলেন আর কি, তিনি অসাধারণ বাগ্মী ছিলেন আর কি। তার ক্লাস সত্যি একটা মানে আমরা তখন বুঝতাম না, 11 ক্লাস করতে যাচ্ছি, কল্যাণ স্যারও তাই আর কি, কল্যাণব্রত রায় বা সমর ব্যানার্জির আলাদা গলার ভয়েস ছিল একটা দারুণ একটা। তুমি খুব ব্যস্ত থাকতেন আর কি, তো যেদিন ক্লাস নিতেন দারুণ লাগতো খুব স্যারের ক্লাস করতে আর কি। ভালো বলতেন। হ্যাঁ, খুব ভালো, মিস করি আপনার ক্লাসও মিস করি। তো সেই মনে হয় যে এখন যদি সুযোগ পেতাম আর কি সেই ক্লাসগুলো করার আর কি, সেই সুযোগ তো হবে না। হ্যাঁ, মানে এক একজন টিচারের এক একটা বৈশিষ্ট্য থাকে। সিম্পল ইংলিশ, সিম্পল ওয়ার্ডস দিয়ে আমি কম্পোজিশন করতাম। এক একজন এক রকম করে। সিম্পল ইংলিশ ব্যবহার করলে হবে কি, ছাত্ররা সহজে বুঝতে পারে, তাদের মুখস্থ করার খুব বেশি প্রয়োজন হয় না, করলেও সহজেই মুখস্থ হয়ে যায়। সেটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ এখন যে নোট ভিত্তিক সমস্ত টিচিং দিচ্ছে আর কি, টিউটররা নোট ভিত্তিক টিচিং দিচ্ছে, কাজে সিম্পল ইংলিশের ব্যবহারটা এখন কমে গেছে। তো সমর ব্যানার্জি খুব ভালো টিচার ছিলেন, আমি রেসপেক্ট করি। স্যার নেই আর কি, তো জানো বিতর্ক না হয়, কারণ স্যার তার দিক দিয়ে তখন এই কটাই স্যার ছিলেন। আমরা তখন ছিলাম সমরবাবু, অনন্তবাবু, এরাই তখন মানে স্যার ইংরাজি কোন করে এই কজনই না, হাতে গোনা দুর্বদল বাবু ছিলেন, এইরকম কত। এইখানে একজন রজত স্যারের বাবাও তখন ইংরেজি ছিলেন, কোন স্যার ছিলেন, পাস গ্রাজুয়েট ছিলেন, তবে ইংলিশে পড়াতেন, ইংলিশ ভালো তিনি, এইরকম কথাগুলো প্রত্যেকে কিন্তু সমান দক্ষ আর কি।
তার মতো করে সে তার দক্ষতা পড়াতেন। পড়াতেন আর কি, এক একটা প্রত্যেকের স্টাইল থাকতো। ছিলেন, আমাকে খুবই ভালোবাসতেন এবং আমি ওনাকে রেসপেক্ট করতাম খুব। এবং কোনো কিছু আমার অসুবিধা হলে আমি সমরকে জিজ্ঞেস করতাম যে সমরদা এটা কি হবে, এই গ্রামারটা কি হবে আপনি বলেন, এবং সমরদার কথাই আমি শেষ কথা বলে মেনে নিতাম। স্যার আমি দারুণ অভিজ্ঞতা স্যারের ক্লাস, যেটুকু 11-12 পেয়েছি সব ক্লাস তো উনি সব সেকশন ভাগ থাকতো আর কি। তো সেই স্মৃতি সত্যি অমূল্য স্মৃতি আমাদের, মানে নস্টালজিক হয়ে পড়ি সেই ক্লাস, অরুণ বাবুর ক্লাস, বাংলা অরুণ বাবুর ক্লাস আর কি, এই ক্লাসগুলো, কল্যাণ বাবুর ক্লাস ইংরাজিতে, এগুলো আমাদের একটা ভালো স্মৃতি আর কি। সে অল্প দিনের টিচার সাথে। তো স্যার আপনি ভালো থাকবেন আর কি, আপনি আরো তুমি এসেছের জন্য আমি খুব খুশি, আপনি আরো ভালো থাকুন আর কি। আপনি স্যারের বয়স কিন্তু প্রায় 80 এর কাছাকাছি আর কি, 80 এর কাছাকাছি, 80 এর কাছাকাছি বয়স স্যার। তো স্যার আরো ভালো থাকুন আর কি। মে গড ব্লেস ইউ বোথ অফ ইউ। স্যারের নাতনি আছে আর কি, তারাও আস্তে আস্তে বড় হচ্ছে, আপনি তাদেরকেও দেখুন। হ্যাঁ, আমার এক নাতি তো আমেরিকায় থাকে, ওই মানে ঝুমার বড় মেয়ে থাকে বৈশালী আমেরিকায় থাকে, আর আরো দুটো ছোট ছোট 5 পড়ছে নাতনি আছে আর কি, তাদেরকেও দেখে যেতে হবে আর কি, তারা কেমন কি করছে আর কি। হ্যাঁ, সেটা বটে। আপনার সবথেকে বলতে আপনার এই যে ট্রান্সফর্ম করা জেনারেশন, যে ইংরেজি যে মা বাবাও আছে ঠিক আছে, তবুও আপনার দাদু হিসেবে হ্যাঁ অবশ্যই এটা করা, এই যে আপনি সেদিন দেখলেন রাস্কিন বন্ডের গল্প করে আপনি পড়া, তারাও দাদুর কাছে একটু ভালো মানে গল্পগুলো ভালো লাগবে আর কি। তাই জন্য আপনি আরো কিছুদিন থাকুন আর কি, আরো সুস্থভাবে থাকুন, আমরা সেই কামনাই করছি আর কি, ভালো থাকুন আর কি। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ।